জানেন কাকাবাবু কেন হাতে ডান্ডা নিয়ে নেমেছেন? যদি বাঘ মামার এখানে আগমন ঘটে থাকে, অন্তত নিজেদের সুরক্ষিত রাখার জন্য। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আর মাত্র কয়েকদিন পর এই জায়গাটা পুরো মানুষজনের পুরো ভিড় লেগে যাবে এখানে। কেন জানেন? আর কয়েকদিন পর রয়েছে মা বনদেবীর আরাধনা। আর সুন্দরবনে বিগত 2-3 দিন ধরে বিকেলের পর বা সন্ধ্যার পর এত ঝড় বৃষ্টি হচ্ছে। দেখি এই ঝড় বৃষ্টির মধ্যে মায়ের মন্দির কতটা সুরক্ষিত রয়েছে একবার দেখি। এই যে বাঘ জঙ্গলে পুজো হবে, সকাল থেকে একদম ওপেন করে দেওয়া হয় এবং নৌকো পরিষেবা দেওয়া হয় একদম সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু 4টের পর আবার মায়ের মন্দির থেকে সবাইকে বের করে দেওয়া হয়, কাউকে থাকতে দেওয়া হয় না। জঙ্গল আবার বন্ধ। আবার অপেক্ষা করতে হয় পরের বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পর্যন্ত, মানে আবার একটা বছর মায়ের দর্শন করার জন্য অপেক্ষা করতে হয় সব দর্শনার্থীকে। তাই বেশি দিন তো বাকি নেই, বলো কাকাবাবু? না, এই তো সামনে তো 28 তারিখ, বাংলায় 28 মানে বৈশাখ মাসের 28 তারিখ আর মে মাসের 12 তারিখ। হবে, এরকমই হবে তাহলে। মে মাসের 12 তারিখ আর বৈশাখ মাসের 28 তারিখ। বাঘকে আটকে রাখার জন্য দেখেছেন মন্দিরের পিছনে। যাবো না, হ্যাঁ হ্যাঁ, যাবো না। আচ্ছা যাব না। এই যে পুরো ফেন্সিং দেখুন। আর একটা সতর্ক বার্তা দেওয়া ছিল, বাঘের জঙ্গল প্রবেশ নিষেধ। সেই কাগজ ছেড়ে গিয়ে পড়ে রয়েছে। আর হেতাল গাছ, গরান গাছ, বকুল কাকড়া গাছ পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে। এই পারে বাঘ চলে আসে, বলো? হ্যাঁ মন্দিরের পারে চলে আসে তো। হ্যাঁ, আপনারা প্রায় কম বেশি জানেন সোশ্যাল মিডিয়া বা নিউজ পেপার বা নিউজ চ্যানেলের মাধ্যমে যে প্রত্যেক বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার এই জঙ্গল মেলা বা বনই মায়ের আরাধনা করা হয়ে থাকে এই বাঘের জঙ্গলের ভেতরে। ঠিক এই দিনটাতে সব দর্শনার্থীর জন্য বা সব ভক্তদের জন্য এই বাঘ জঙ্গল খুলে দেওয়া হয়। সেটা কিন্তু একটা নিষিদ্ধ বা যে জঙ্গল বলে সেই জঙ্গলের ভেতরে। তো সেই নিষিদ্ধ জঙ্গলে ওই বছরে একবার সবাইকে প্রবেশ করার অনুমতি থাকে, কিন্তু সেটা যে পুরো জঙ্গল তা নয়। জাল টাল দিয়ে ঘিরে রাখা হয় মায়ের মন্দিরের বেশ কিছুটা অংশ, সেখানে সব দর্শনার্থীদের প্রবেশ করার অনুমতি থাকে। তো এই বনদেবীর আরাধনা বা পুজোতে যারা সামিল হতে চান, কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, কত টাকা খরচ হবে, এই পর্বের মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই জায়গাটা মূলত রয়েছে, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মইপিটের নগেনাবাদ। এই নগেনাবাদের এইখানে সব থেকে প্রচুর ভিড় হয়। আর প্রচুর মানে নৌকো থাকে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন মানে সুন্দরবনের কোনা কোনা থেকে সব দর্শনার্থী আসেন এই জঙ্গল মেলা উপভোগ করতে এবং বাঘ জঙ্গলে ঢুকবে, ঢুকে মায়ের দর্শন করবেন। কেননা প্রচলিত রয়েছে এই মায়ের আরাধনা করা হয় এই কারণে যে যদি বনদেবী মায়ের আরাধনা করা হয় তাহলে এখানকার সুন্দরবনের বাসিন্দারা যারা গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান, বাঘের কবল থেকে নিষ্কৃতি পাবে। সেই মনের বিশ্বাস এবং ভক্তি থেকেই মায়ের আরাধনা করা হয়ে থাকে। তো এই যে জায়গাটা প্রচুর লোকজন পুরো ভরপুর হয়ে যাবে। গত বছর কেমন লোকজন হয়েছিল তার একটা ক্লিপ দেখাচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন। আর যারা আসবেন কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসবেন, কিভাবে আসবেন, কোথা থেকে বাস ধরতে হবে, কিভাবে টোটোয় করে আসবেন এই স্থানে, সবকিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার আপনাদের বলি যে এই স্থানে আপনারা আসবেন কিভাবে। আপনারা নিশ্চয়ই জানেন, অনেকে বহুজন বহুবার বকখালি গেছেন। তো বকখালি যাওয়ার পথে জয়নগর মজিলপুর বলে একটি স্টেশন রয়েছে, তো সেখানে আপনারা নামবেন নামখানা ডাউন। শিয়ালদা থেকে নামখানা ডাউন বা শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর লোকাল ধরবেন, চলে আসবেন একদম জয়নগর মজিলপুর। এবং যদি আপনারা নামখানার দিকে আসেন শিয়ালদা থেকে, তাহলে আপনাদের ডান দিক পথ নিতে হবে মজিলপুরে নামার পর, এবং সেখান থেকে বাস স্ট্যান্ডে গিয়ে একদম টানা চলে আসতে হবে শনিবারের বাজার। তো সেখান থেকে আপনাদের এই মোটর ভ্যানে করে আসতে হবে বা টোটোয় করে আসতে হবে এই মইপিটের নগেনাবাদ। সময় লাগে প্রায় এরকম 2.5 ঘন্টা বা 3 ঘন্টার কাছাকাছি, এবং ভাড়া লাগে 60 টাকা। আর এই বাসে করেই আমরা যাব আমাদের গন্তব্যস্থল। দেখি বাসে কেউ আছে নাকি দেখি।
মোটামুটি যারা যাবেন না এই জঙ্গল মেলাতে, একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করবেন। তো তাহলে কি হয়, বাসের সিট পাবেন। আর মূলত ওই সময় এত ভিড় হয় যে সিট পাওয়া খুব চাপ হয়, অনেকে বাসের ছাদে বসেও চলে যায়। আর এই আমাদের গাড়ি যাবে একদম এই সোজা, আর আমাদের সুরেন্দা চলে এসছে। আর যারা ভাবছেন যে একদিন আগে আসবেন, এসে থাকবেন কোথায়, সেগুলোও বলে দিতে পারবো, মানে বলে দেবো এই পর্বের মাধ্যমে, যে কোন হোটেলে থাকলে আপনাদের সুবিধা হবে, বা কোথায় ক্যাম্পিং করেও থাকতে পারবেন, কেন প্রচুর লোকজন থাকে এরকম করে। সেগুলো আপনাদের ভালো করে ঘুরে দেখাবো। আর আসলে দেখবেন এখন পুকুরের সাইডে অজস্র ময়লা পড়ে রয়েছে, আর এই পুকুরে কত তেলাপিয়া মাছ দেখুন। যাই হোক, বাস ছাড়লে মোটামুটি সময় লাগবে 2.5 ঘন্টা মতো সময় লাগে শনিবারের বাজার যেতে। যাই হোক, ওখানে নেবে আপনাদের পথ নির্দেশগুলো ভালোভাবে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাবো। নারী যে হকার পরকাল স্বামী, তুমি তো জানো মা অন্তর্যামী। নারী যে হকার পরকাল স্বামী, তুমি তো জানো মা অন্তর্যামী। তো এই মুহূর্তে শনিবারের বাজারে চলে এসেছি। মূলত এখান থেকেই টোটোয় করে যেতে হবে, বা আমাদের যেতে হবে, বা আপনারা যারা আসবেন তাদেরও যেতে হবে। এই রাস্তাটা চলে গেছে গঙ্গার ঘাট। এই রাস্তা একদম শেষ সীমানায় গেলে পথের সাথে গেস্ট হাউস দেখতে পাবেন। আর এই যে সামনে যে কংক্রিটের রাস্তা, টোটো দাঁড়িয়ে রয়েছে, মূলত এই রাস্তা দিয়ে যেতে হবে বাঘ জঙ্গলের পুজো যেখানে হয় বা মেলা অনুষ্ঠিত যেখানে হয়। আর এই যে রাস্তাটা এসছে পুরো সরাসরি জয়নগর থেকে। আর এটাই হলো শনিবারের বাজার। মানে এটা হচ্ছে মহিপিটের মধ্যে সব থেকে উন্নত একটু ডেভেলপ জায়গা বা মার্কেটই বলতে পারেন এই বাজারটা, যদি আমার ভুল যদি না হয়। মোটামুটি এটা ডেভেলপ বাজার আমি জানি। আর এই রাস্তা একদম সোজা চলে গেছে একদম নদীর পার পর্যন্ত, আর ওখান থেকে নৌকায় করে যেতে হবে বাঘ জঙ্গলে। তো ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে চলে এসেছি। আর মূলত আপনারা যারা আসবেন, এই এই বছরই আর কয়েকদিন বাকি রয়েছে বাঘ জঙ্গলের যে পুজো, আপনাদের হচ্ছে এই রাস্তায় আসতে হবে শনিবারের বাজার থেকে। আর এই স্থানে আপনাদের এসে এই নদীর পাড়ে উঠে আপনাদের যেতে হবে, যেখান থেকে নৌকো পারাপারের ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদের সেই স্থানে নিয়ে যাব। মোটামুটি আর বেশি দিন নয়, 8, 9, 10 দিনের মতো এবার বাকি রয়েছে, বা তারও হয়তো কম হবে। তারপর কিন্তু এইসব জায়গায় পুরো দর্শনার্থী ঢল নেমে যাবে, পুরো দর্শনার্থীদের। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা কিন্তু আসেন এই মায়ের আরাধনায় সামিল হতে। আর নামতে হবে হচ্ছে ওই পার থেকে, নৌকো নিয়ে যেতে হয়। যে পার থেকে নৌকো যায়, তো কমিটি তরফ থেকে যেসব নৌকো দেওয়া হয় ওই পার থেকে। তো ওই স্থানে যাব এবং আপনাদের দেখাবো। চলুন এবার আপনাদের দেখাই, আপনারা এই পুজোতে আসলে আপনারা কিভাবে নদী পেরিয়ে মন্দিরে প্রবেশ করবেন বা মন্দিরে যাবেন, এবং সম্পূর্ণ বিনামূল্যে কমিটির তরফ থেকে সেই নৌকোর যে পরিষেবার মাধ্যমে দেওয়া হয়ে থাকে। তো সেই নৌকোতে উঠতে হলে কোন নৌকোতে উঠবেন বা কোথা থেকে উঠবেন সেটাও আপনাদের দেখাবো, বা কোন স্থান থেকে উঠবেন সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন, আপনারা ওই পার থেকে ইটি রাস্তা থেকে উঠলেন, উঠে বাম দিক ধরে ধরে আপনারা এই পার ধরে এলেন, একদম এই সোজা চলে যাবেন। তো চলুন আমিও যাই। এই দেখো, এখন হয়তো আপনাদের দেখে ভয় লাগছে যে এত জল কেন, এই কেন। এইসব নিয়ে কোনো ভয় পাবেন না বা ঘাবড়াবেন না। তখন এখন যেহেতু কটাল চলছে, কিন্তু সেই সময়টা মরা কটাল থাকবে। তো এইগুলো যদিও শুকনো থাকে, কিন্তু সামনের দিকে কিন্তু জল থাকবে মোটামুটি। জানেন না, নদীতে জোয়ার ভাটা অবশ্যই হয়। তো সেই সময়টাতে মোটামুটি আপনাদের তারই মধ্যে টাইমে আপনাদের পেরিয়ে যেতে হবে। আর যদি আপনারা প্রাইভেটলি বা পার্সোনালি নৌকো নিয়ে আপনারা যেতে চান, তো কিভাবে যেতে হবে অবশ্যই সেগুলো আপনাদের অবশ্যই বলবো। যাই হোক, এই জায়গাগুলোতে কিন্তু তখন প্রচুর প্রচুর দর্শক বা প্রচুর দর্শনার্থীদের সমাগম হবে এখানে। আর এগুলোতে মূলত প্রশাসনিক আধিকারিক কর্মী বা বন আধিকারিক কর্মীরা মজুদ থাকবে। বাঘ জঙ্গলের মন্দিরে ওখানে থাকবেন, এখানে থাকবেন, পুরো রাস্তাতে পুরো কড়া নিরাপত্তাতে একদম
দেওয়া হবে এবং তারই সাথে মায়ের আরাধনার চলবে। তো যাই হোক, এই যে জায়গাটা, এই অংশটাতে ওই দিন একদম পা রাখা জায়গা পাওয়া যাবে না। মানে একটা ডিভাইড করা হবে, ডিভাইডার দিয়ে আপনাদের পাঠানো হবে। ধরো প্রথম 50 জন 50 জন করে পাঠানো হবে। আবার ঠিক ওই কণ থেকে কিন্তু আবার দর্শনার্থীদের তোলা হবে, মানে ফিরিয়ে আনা হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই রাস্তা যখন মানে শুকনো থাকবে, সেই শুকনোর সময় কেমন থাকে সেটা আপনাদের একবার দেখাই। তো চলুন। এখন যেহেতু মরা কটাল চলছে, তাই এগুলোতে জোয়ারের জল ওঠে না, মোটামুটি শুকনো রয়েছে। তবু আপনাদের যতটা পারবো ভালো করে আমাদের গরিবের ক্যামেরায় জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই পারে রয়েছে বনবী মায়ের মন্দির, আর ওই পারেই হচ্ছে পূজা অর্চনা করা হয়। আচ্ছা, এই যে জঙ্গলটা, এটা হচ্ছে হাতামারি জঙ্গল, আর এটা হচ্ছে মাকড়ি নদী। আর এই নদীটা একদম মাতলা নদীর সঙ্গে মিশে গেছে। আবার যদি এই পার থেকে আসা হয়, মানে নদী ঘুরে আসা যায়, সেটা হচ্ছে ওড়িয়ার নালা নদী। আর ওপারে রয়েছে বৈঠাবাঙ্গার জঙ্গল। তো সব জঙ্গলেই বাঘ রয়েছে। আর যারা এই জঙ্গল মেলাতে আসবেন, যদি ভেবে থাকেন যে ভয়ের কারণ রয়েছে, ভয়ের এমন কোনো কারণ নেই। প্রশাসনিক নিরাপত্তা থাকে অবশ্যই। আর পুরো চারিদিকে নতুন জাল দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়। আমরা প্রত্যেক বছর আসি। এবার এখানে আসলে যেটা হচ্ছে মানে কি কি আপনাদের মানে ভোগান্তি আছে, সেগুলো আপনাদের এই পর্বের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। কেননা আপনারা যদি মনে করেন এই মেলাতে আপনারা ভিআইপি ব্র্যান্ডেড জুতো ড্রেস পরে আপনারা চলে আসবেন, মানে কি বলবো, একসঙ্গে মানে এক কথায় যেটা বলে বাবু সাহেব, এরকম হয়ে আসবো, তাহলে আর আপনি মেলায় যেতে পারবেন না। এই জায়গাটা মূলত রয়েছে, এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের মইপিটের নগেনাবাদ। এই নগেনাবাদের এইখানে সব থেকে প্রচুর ভিড় হয়। আর প্রচুর মানে নৌকো থাকে বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন মানে সুন্দরবনের কোনা কোনা থেকে সব দর্শনার্থী আসেন এই জঙ্গল মেলা উপভোগ করতে, এবং বাঘ জঙ্গলে ঢুকবে, ঢুকে মায়ের দর্শন করবেন। কেননা প্রচলিত রয়েছে এই মায়ের আরাধনা করা হয় এই কারণে যে যদি বনদেবী মায়ের আরাধনা করা হয়, তাহলে এখানকার সুন্দরবনের বাসিন্দারা যারা গভীর, আপনাদের এখান থেকে ঠিক বাঘ জঙ্গলের দূরত্ব এবং বাঘ জঙ্গলের কোন স্থানে আপনাদের নামানো হবে সেটা আপনাদের একটু জুম করে দেখাবো এই গরিবের ক্যামেরা দিয়ে। জানি না কতটা দেখাতে পারবো, অনেকটা দূরে রয়েছে গরিবের ক্যামেরা, ততটুকু আপনাদের দেখাতে পারবে কিনা জানি না। ঠিক ওই পজিশনে এগুলোতে প্রচুর লোকজন থাকবে। এখান থেকে লোকজন উঠবে নৌকোতে, একদম ওই আমার আঙুলের বরাবর জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা হচ্ছে মাকড়ি নদী, এটা হচ্ছে হাতামারি জঙ্গল বা আজমলমারি জঙ্গল। আর এই যে ঠিক গ্যাপ, এই যে গ্যাপটা, ঠিক একদম এই গ্যাপটাতে আপনাদের নামানো হবে। এবং এটা হচ্ছে প্রবেশ পথ এবং বাহির পথ আলাদা আছে, ঠিক আরো এই দিকের সাইডে থাকবে। তো যাই হোক, ক্যামেরাতে অতটা ভালো বোঝাতে পারছি না। এই জায়গাটাতে মায়ের মন্দির রয়েছে, আর এই নদী পার হয়ে আপনাদের সবাইকে যেতে হবে। আর এটা চলে গেছে একদম গুড়গুড়িয়া বা দেবীপুর গ্রামের দিকে চলে গেছে। আর এইটা কোথায় গেছে আমি ঠিক জানি না। তো যাই হোক, যদি পরবর্তীতে মনে পড়ে আপনাদের বলবো এটা কোন দিকে গেছে, কিন্তু এটা গেছে একদম মাতলা নদীর সঙ্গে। আর দেখুন, কেউ নেই, এত গরম। এখন বাজে প্রায় 1:15 এরকম হবে, হ্যাঁ 1:12। তো কেউ নেই, আমরা এই দুজন রয়েছে, আমি আর আর ওই যে সুজন দাঁড়িয়ে রয়েছে। আর এখন মরা কোটাল, তাই কোনো জেলে ভাই আর নৌকো নিয়ে বার হয়নি, কেননা মাছ হতে চাইবে না এই সময়টা। আর কটালের সময় আবার নৌকো সব ভেসে গেলে আবার ওনারা বাইরের নদীতে বা জঙ্গলে মাছ কাঁকড়া ধরার জন্য বেরিয়ে যাবে। বিবেকানন্দ সেই ছোট নরেন, সেই নরেনের গল্পের কথা মনে পড়ে গেল পুরো। তো যাই হোক, এই যে জঙ্গল মেলা হবে, এই যে আমি এখন যেমন গাছে উঠে পড়েছি না, আপনারা সেই সময় এসে কিন্তু গাছে গাছে উঠবেন না। যদি প্রশাসনিক কেউ দেখতে পেয়ে যায়, তাহলে আপনার উপর ফাইন করে দেবে, 500 টাকা ন্যূনতম। আর মূলত এখানে হচ্ছে প্যান্ডেল হয় না, এখানে মেলা বসে না, মেলা বসে একটু গ্রামের ভেতরের দিকে। আর এই যে বাঘ জঙ্গলে পুজো হবে, সকাল থেকে একদম ওপেন করে দেওয়া হয় এবং নৌকো পরিষেবা দেওয়া হয় একদম সম্পূর্ণ বিনামূল্যে। কিন্তু 4টের পর আবার মায়ের মন্দির থেকে সবাইকে বের করে দেওয়া হয়, কাউকে থাকতে দেওয়া হয় না, জঙ্গল আবার বন্ধ। আবার অপেক্ষা করতে হয় পরের বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার পর্যন্ত, মানে আবার একটা বছর মায়ের দর্শন করার জন্য অপেক্ষা করতে হয় সব দর্শনার্থীকে।
এবার যারা লোকাল বাসিন্দারা রয়েছেন, আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষজন রয়েছেন এখানে, তারপরে এমনি লোকাল জেলে ভাই রয়েছেন, ওনারা যখন গভীর জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যান বা নৌকোয় মাছটা ধরতে যান, তখন ওনারা কিন্তু প্রত্যেকদিন মায়ের মন্দিরে পুজো দিয়ে কিন্তু যায়। কিন্তু ওনারা করে বলে যে আপনাদের করতে হবে বা নৌকো নিয়ে যেতে হবে এমন কোনো বিষয় নয়, আপনারা কেউ যাওয়ার চেষ্টাও করবেন না। আর আপনাদের একটা ক্লিপ দেখাচ্ছি। আমরা বেশ কিছুক্ষণ আগে আমরা ওই পারে গিয়েছিলাম, একজন জেলে ভাই নৌকো নিয়ে উনি পুজো দিতে গিয়েছিলেন, আমরা গিয়েছিলাম যে দেখে আসি মায়ের মূর্তি। কেননা পুজোর সময় এত ভিড় হয়, মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করার মতো আমাদের ক্ষমতা থাকে না, এত ভিড় থাকে। তো সেই উনাকে যেহেতু আমরা দেখতে পাবো কি পাবো না, সেই জন্য ওনাকে একটু অনুরোধ করতে উনি আমাদের নিয়ে গিয়েছিলেন ফ্রিতে। তাই একটুখানি ফুটেজ আপনাদের দেখাই মায়ের মূর্তি কেমন দেখতে। এখন তো কেউ নেই, পুরো একদম নির্জন। তো চলুন ক্লিপটুকু আপনাদের দেখাই। আর যারা ভাবছেন যে আপনারা ভিড়ের মধ্যে যেতে চান না, পার্সোনালি নৌকোয় করে যাবেন, তো কি করে যাবেন, কত টাকা খরচা হবে, তো কোত্থেকে যেতে পারবেন, সেগুলো আপনাদের বলে দেবো। আবার কেউ যদি আগে থেকে এসে থাকতে চান, সেগুলো আপনাদের জানাবো। তো চলুন আপাতত এই নৌকোয় করে আমরা যাবো হচ্ছে বনবী মায়ের মন্দিরে, এবং সেখানে গিয়ে আপনাদের দেখাবো। আর এখন পুরো জোয়ারের জল পরিপূর্ণ হয়ে রয়েছে, মনে হচ্ছে যেন ভরা কোটাল এখন পুরো। আর এই সাইডে দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে সব মৌমাছিদের সংরক্ষণ করা হয়েছে, এবং একটা একটা খাঁচাতে রয়েছে একটি করে রানী মৌমাছি, এবং সেখানে মধু সংগ্রহ করা হচ্ছে। কেননা সুন্দরবনের যে বিখ্যাত একটা গাছ রয়েছে খলসি গাছ, এই খলসি গাছের মধু সব থেকে উপকারিতা এবং খুব চাহিদা। আর দেখুন মৌমাছিরা সব ঘুরে বেড়াচ্ছে। তো চলুন, কাকাবুর নৌকো রেডি হয়ে গেছে প্রায়, এবার আমাদের যাওয়ার পালা। কাকাবু আমাদের নৌকায় ওঠার ডাক দিয়ে দিয়েছে, ওঠার পালা। জুতো খুলে দিই। হুম। যেন আস্তে আস্তে নামে, হ্যাঁ ওটাতে পা দেবে না। নৌকায় উঠে পড়েছি। জুতো এখানে রেখে দিই কাকাবু। হ্যাঁ। এই নৌকোতে করে এবার আমরা যাব একদম জঙ্গলের মাঝখান দিয়ে, মাকড়ি নদী হয়ে হাতামারি জঙ্গল। হাতামারি জঙ্গল তো নাকি কাকাবু? এটা তো হাতামারি জঙ্গল মনে হয় তো এটা। এটাই হাতে মারি। ব্যাস, ওটা দিয়ে যাবো মায়ের মন্দিরে। আর বেশি দিন বাকি নেই, কিছুদিন পর মায়ের মন্দিরের রঙের যে কাজ, সেই পর্ব শুরু হবে। তো তারই আগে আমরা যাচ্ছি মোটামুটি। আর মে মাসের 12 তারিখ এবং বৈশাখ মাসের শেষ মঙ্গলবার, এই তারিখে হচ্ছে মায়ের আরাধনা হয়ে থাকে। আর আমি বলতে পারি হলফ করে, আমাদের এই সুন্দরবনের মধ্যে সব থেকে যদি মানে খুব জমজমার একটি পুজো হয়, এই বনবী মায়ের পুজো। তো আপাতত আমরা হচ্ছে নৌকোতে উঠে পড়েছি, আর কাকাবু হচ্ছে নৌকো রিভার্স নিচ্ছে। এবার নৌকো ইঞ্জিন স্টার্ট দেওয়া হবে, তারপর হচ্ছে সাইড দেবে। হ্যাঁ এসো। এইবার আমাদের ইঞ্জিন স্টার্ট দেবেন কাকাবাবু, দিলে নৌকো এগোবে। তো ফাইনালি হচ্ছে আমরা মায়ের মন্দিরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর যত সম্ভব ভাটার পর্ব হয়তো শুরু হয়েছে, কেননা গাছের পাতাগুলো উপরে সব ভেজা ভেজা লাগছিল। তো সেই গাছগুলো এখন সব জ্বরের জল নেমে যেতে উঠে পড়েছে। আর আমরা ওই পার থেকে যাচ্ছি আপাতত। তো যারা পার্সোনালি এই পুজোর সময় নৌকা এরকম ভাড়া করে নিয়ে মন্দিরে যেতে চান, তো অবশ্যই যেতে পারেন। আমি যদি কাকুর কাছ থেকে যোগাযোগ নাম্বার পেয়ে থাকি, অবশ্যই আপনাদের সেই নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, এবং কত কি খরচ হবে এই পর্বের মাধ্যমে জানিয়ে দেবো, এবং কিভাবে যোগাযোগ করবেন, কখন এসে নৌকোতে উঠবেন, কিভাবে যাবেন, সবকিছু আপনাদের জানিয়ে দেবো। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন না, এই জঙ্গলটার নাম হচ্ছে বইটা ভাঙা জঙ্গল বা লর্ড নম্বর 118। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে ওরিয়ান নালা নদী, যেটা মিলিত হয়েছে ঠাকুরা নদীর সঙ্গে। এবং এই যে নদী, এই নদীর নাম হলো মাকড়ি নদী। এই মাকড়ি নদীর এবং এই ওরিয়ান নালা নদীর একদম মিলিত স্থানে কিন্তু রয়েছে মা বনবী মায়ের মন্দির। আর এটাই হলো হাতামারি জঙ্গল, এবং এই মন্দির পিছনে রয়েছে কিন্তু বাঘকে আটকানোর জন্য যে নেট ফেন্সিং, সেই লাইনের ফেন্সিং দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। তো আপনাদের দেখাবো, দেখুন জোয়ারের জল একদম পরিপূর্ণ হয়ে গেছে। প্রচুর জল। পুজোর সময় কি এরকম জল ভর্তি হয়ে যাবে না মনে হচ্ছে? তখন মোরা কটাল চলবে না? মরা কোটাল হ্যাঁ। এরকমই জল আছে। তো এখন কটাল
তো সেই সময় মরা কোটাল থাকবে। দাঁড়ান, এখন নৌকো আমাদের এসছে, কাকাবু নৌকো নোঙ্গর করবে এবং কাকাবুর পিছনে পিছনে যাবো আমরা। জানেন কাকাবু কেন হাতে ডান্ডা নিয়ে নেমেছেন? যদি বাঘ মামার এখানে আগমন ঘটে থাকে, অন্তত নিজেদের সুরক্ষিত রাখার জন্য, তো কাকাবাবু হাতে ডান্ডা নিয়েই নেমেছেন। কেন, যেহেতু আমাদের রেসপন্সিবিলিটি উনি নিয়েছেন, আমাদের দায়িত্ব করে নিয়ে এসছেন, তো ওনাকে এটা বজায় রাখতে হবে। তার জন্য উনি একদম সতর্কভাবে উনি এটা করছেন। দেখে খুব ভালো লাগলো। চলুন। আর সুন্দরবনে বিগত 2-3 দিন ধরে বিকেলের পর বা সন্ধ্যার পর এত ঝড় বৃষ্টি হচ্ছে, দেখি এই ঝড় বৃষ্টির মধ্যে মায়ের মন্দির কতটা সুরক্ষিত রয়েছে একবার দেখি। এই যে, কত সুন্দর দেখুন। কয়েকদিন পর এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হবে। আর সব বনবী মায়ের মূর্তি রয়েছে, পীর বাবা রয়েছেন, এটা গাজী বাবা, তাই না? গাজী বাবা। আর ইনি কে? উনি হচ্ছে গিয়ে আমাদের ফজনগুলি। শাহ জঙ্গলে। হ্যাঁ আর এই যে বনবী মন্দির, বনবী মা রয়েছেন, বিশালক্ষী মা, হ্যাঁ। তারপরে কালী মা রয়েছেন, মনসা মা রয়েছেন, এপারে গঙ্গা মা, আর সঙ্গে রয়েছে ভগীরথ। অনেক মায়ের মূর্তি রয়েছে। আর পুজোর সময় এগুলো পুরো একদম দর্শনার্থীদের ঢল নেমে যাবে। আর সামনে সবাই বনকর্মীরা রয়েছেন, আধিকারিক কর্মীরা সব পাহারা দেন। প্রচুর, মানে দ্বিতীয় গঙ্গা মেলার মতো যেটা বলা হয়, এরকম দর্শনার্থীর কিন্তু ভিড় জমে থাকে এখানে। তাই বেশি দিন তো বাকি নেই, বলো কাকা বাবু? না, এই তো সামনে তো 28 তারিখ, বাংলায় 28। মানে বৈশাখ মাসের 28 তারিখ আর মে মাসের 12 তারিখ। হবে, এরকমই হবে। মে মাসের 12 তারিখ আর বৈশাখ মাসের 28 তারিখ। চলুন, এই মায়ের মন্দিরের পিছনে বাঘের যে জঙ্গল রয়েছে, সেই যে ফেন্সিং, বাঘকে আটকে রাখার জন্য, দেখেছেন মন্দিরের পিছনে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাব না। এই যে পুরো ফেন্সিং দেখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নতুন করে আবার এই জালগুলো ঘিরে দেওয়া হবে। এই জালগুলো পুরনো হয়ে গেছে। আর একটা সতর্ক বার্তা দেওয়া ছিল, বাঘের জঙ্গল প্রবেশ নিষেধ, সেই কাগজ ছেড়ে গিয়ে পড়ে রয়েছে। আর হেতাল গাছ, গরান গাছ, বকুল কাঁকড়া গাছ পুরো পরিপূর্ণ হয়ে রয়েছে। এই জালগুলো নতুন করে দেওয়া হবে না আবার? হ্যাঁ হ্যাঁ, আবার এই রিটাইম হবে, 2 দিনের মধ্যে হবে। গণনা হয়ে গেলেই কাজটা হয়ে যাবে। এই পারে বাঘ চলে আসে বলো? হ্যাঁ মন্দির পারে চলে আসে তো। হ্যাঁ আর এইসব জঙ্গলে সব কিলবিল করবে, হ্যাঁ, কোনো মানে তুমি না দেখলে ভালো। বাদ নেই, কোনো বাদ নেই। তো আমরা তাড়াতাড়ি ফিরে যাব। ভাটার পর্ব হয়তো শুরু হয়ে গেছে, কারণ জল নেমে গেলে আমরা আর উঠতে পারবো না, কাদায় অনেক নামতে হবে। আর দেখুন কি সুন্দর কাঁকড়া গাছগুলো, কত সুন্দর লাগছে। এগুলোতে পুরো চারিদিক পুরো মানে ভর্তি হয়ে যাবে দোকান। এত দোকান, বিভিন্ন প্রসাদ, ডালা, আইসক্রিম, জলে, এইরকম প্রচুর ছোটখাটো দোকান, প্রচুর একদম ভরপুর হয়ে থাকবে। একদম ফুলের দোকান, সব রকম দোকান থাকবে। আর এত পরিমাণে দর্শনার্থী এখানে আসে, ধারণার বাইরে। তো আপনারা যারা ভাবছেন যে এই পুজোতে আসলে ভালো দামি জামা কাপড় পরে আসবেন, নতুন স্যুট বুট পরে আসবেন, তাহলে কথা ভুলে যান। কেননা এরকম হয়তো জলে নামতে হতে পারে। তো এখন আমরা জ্বরের সময় এসেছি, 2-3 জন এসেছি, কিন্তু পুজোর সময় কিন্তু এই 2-3 জনের ব্যাপার নয়। যদি আপনার বিনে পয়সা আসেন, মানে কমিটির তরফ থেকে যে নৌকো দেওয়া হয়, সেই নৌকো তো করে দিয়ে আসেন, কখনো 1 হাঁটু বা 1 কোমর জলে হয়তো আপনাকে নেমে যেতে পারে, হতে পারে। তো তার জন্য বলছি, আপনারা পারলে সঙ্গে গামছা, খালি পায়ে আসবেন, জুতো পরে আসবেন না। আর যদি আপনারা পার্সোনালভাবে নৌকোয় করে আসতে চান, অবশ্যই ডেসক্রিপশানে আমরা যেই কাকাউর নৌকোতে এসেছি, তো কাকাউর নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার কত কি চার্জ লাগবে পুজোর সময়, তো সেটা আপনারা জেনে
কাকার সঙ্গে যোগাযোগ করে আসবেন। আর কখন আসবেন, কীরকম টাইমে আপনার নৌকায় উঠবেন, সব কিছু আপনাদের কাকাবাবু এই ফোনের মাধ্যমে জানিয়ে দেবে। তো যাই হোক, আপনাদের পুরোপুরি একটুখানি ঘুরিয়ে দেখাই, তারপর আপনাদের সব কিছু বলবো, কি কি করবেন কি কি করবেন না এই পুজোতে আসলে, কিছু বিধিনিষেধ রয়েছে সেগুলো আপনাদের জানাবো। চলুন আজকের মতো বাঘের জঙ্গল এবং মায়ের মন্দিরকে টাটা জানিয়ে আমরা ফিরে যাচ্ছি, কিন্তু মা আবার আপনার কাছে ফিরে আসবো কয়েকদিনের পর। এবং শুধু আমি নই, আমার মতো প্রচুর ভক্তবৃন্দরা আপনার কাছে ফিরে আসবে বা দেখার জন্য বা আপনার প্রণাম নেওয়ার জন্য আসবে আপনার কাছে। এই পারে হচ্ছে লোকাল গ্রাম, এই পারে রয়েছে বাঘ জঙ্গল, এই পারে রয়েছে বাঘ জঙ্গল, ওইদিকে এবার আমরা যদি ওইদিকে চলে যাই, যত যাব পুরো বাঘ জঙ্গল আর বাঘ জঙ্গল। না হলে এই হচ্ছে এই মইপিটের শেষ, এই সাইডের মধ্যে শেষ গ্রাম। এবং আর ওই পারে রয়েছে শেষ গ্রাম, যেটা হচ্ছে এই কিশোরী মোহনপুর, বৈকুণ্ঠপুর, এইসব শেষ গ্রাম। না হলে এরপরে কোনো আর লোকালিটি গ্রাম নেই। তারপর সব বাঘের জঙ্গল, সুন্দরবনের ন্যাশনাল ফরেস্ট, নদ নদী, তারপরে বাংলাদেশ বিভিন্ন এইসব রয়েছে। আর এই এই যে নদী, এই নদীর নাম হচ্ছে ওরিয়াননালা নদী, আর ওটা আছে বৈঠাভাঙা জঙ্গল। এটা আছে মাকড়ি নদী, ওপারে রয়েছে মাতলা নদী। তো এই মাতলা নদী, মাখে নদী আর ওরিয়াননালা নদীর একদম সম্মিলিত একদম স্থলে মায়ের মন্দিরটা একদম তৈরি হয়েছে বা তৈরি করা হয়েছে, যেটা হচ্ছে আপনারা দেখলেন। আর শীতকালের সময় হয় ওই পারে জঙ্গল থেকে বা এই পারে জঙ্গল থেকে বাঘ পেরিয়ে এই পারে চলে আসে। তো শীতকালের সময় যেটা হয়, নদীর জল অনেক কমে যায়, জোয়ারের জল বাড়ে না, আর জঙ্গল শুকনো হয়ে থাকে। বাঘেরা কি করে, এই জালের দিকে চলে আসে। তো ঘনবসতি এলাকা বা লোকালিটি এলাকা থেকে বাঘ জঙ্গলের দূরত্ব অনেকটা কমে যায়। তো যার কারণে পেরিয়ে আসাটা বাঘের কাছে একটা বা পূর্ণবয়স্ক বাঘের কাছে এটা নিছকই একটা ছেলে খেলা ব্যাপার। তো তাই প্রত্যেক বছর আপনারা সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ পেপারের মধ্যে জানতে পারেন যে প্রতি বছর শীতকালের সময় দক্ষিণ রায় লোকালিটিতে হানা দিয়েছে। তো এই নিয়ে কিছু বিতর্কিতও রয়েছে যে বাঘ লোকালিটিতে চলে আসে না লোকালিটি গ্রাম বাঘ জঙ্গলের দিকে সরে যাচ্ছে, এটা কেউ বলতে পারে না। আচ্ছা, এই আমরা যে মন্দিরে গিয়েছিলাম কাকাউর নৌকোতে, ইনি হচ্ছে এই কাকাবাবু। কাকাউর পরিচয় করাবো, কাকাউর নাম টাম সব বলে দেবো। তো কাকাবাবু, এই পুজোর সময় কমিটি থেকে তো ফ্রিতে নৌকো পরিষেবা দেওয়া হয়, হ্যাঁ তো সেটা তো অনেক ঝুঁকিপূর্ণ থাকে, প্রচুর ভিড় হয়। হ্যাঁ প্রচুর। তা অনেকে চায় যে এত ভিড়ের মধ্যে বা কাদায় নামবো না, বা যদি কাদায় নামবে এত ঝুঁকি নিয়ে যেতে চায় না, পার্সোনালি হয়তো নৌকো নিয়ে যেতে চায়। হুম। তো সেই কারণে যদি তোমাকে আমি সাজেস্ট করি, মানে সে তোমার সঙ্গে যোগাযোগ করবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে, আপনি হয়তো পার করিয়ে দেবেন। তো কত টাকা কি খরচ হতে পারে? ধরো 5 জন কি 6 জন একসঙ্গে যাবে, কত টাকা? 6 জন গেলে দেখা যাচ্ছে 200 টাকা সেরকমই হয়। আচ্ছা, মানে এরকম কোনো ভাড়া নেই, শুধু মন্দিরে যাওয়ার জন্য? আর যদি মনে করি যে মন্দিরের সঙ্গে এমনি আশেপাশে একটু যদি ঘুরবো, একটু আধা ঘন্টা ঘুরতে চাইলে একটু বেশি দিতে হয়। আচ্ছা, মোটামুটি তবু কত হতে পারে? 500 400 টাকা 600? 500 টাকা এরকম 500 টাকা এরকমই হয়। আচ্ছা, তা আপনার আধা ঘন্টা। ফোন নাম্বারটা একটু বলে দিন তাহলে। 93 82 93 82, আবার 93 68 47। আচ্ছা 93 68 47। 93 82 হ্যাঁ, 93 68 47। আচ্ছা, মানে এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন, তাই তো? আর যদি এই নৌকাতে উঠতে হয়, মানে কখন আসতে হয় নদীর পাড়ে, কখন আসতে হবে? আমাদের তো এখানে সকাল 8টা থেকে 9টা থেকে চালু হয়ে যায়, সকাল 9টা থেকে? বিকেল 4টে অবধি। আচ্ছা, তারপরে আর এরপর আর অনুমতি নেই? কোনো এলাও নেই আর। আচ্ছা, তো মানে পুলিশ প্রশাসন থাকে, তো তখনই বলছে যে এরপর আর আচ্ছা, এই পুজো যদি আসে, মানে কি কি করা যাবে আর কি কি করা যাবে না? করা যাবে বলতে কি, তোমাকে জুতো তো মানে পুজো মন্দিরে যাওয়া মানে তো জুতো চলে না। হ্যাঁ, আর ওখানে তুমি পুজো দিতে পারে, পুজো দিয়ে দেবে। আচ্ছা, আর নৌকার মধ্যে তো মানে এখানে তো দিনকার তো পুজো তো মদ ফদ তো এগুলো তো চলে না। সেটাই বলছি, এই যে মাদক দ্রব্য সে তবু তো যেখানে সবাই তো মানে যে আনন্দ ফুর্তি করতে চায় যে যেখানে খাবে খা, কিন্তু এই মানে মন্দিরের মধ্যে। মন্দিরে নিয়ে যাওয়া যাবে না বা নৌকোতে করে নিয়ে যাবে না। না আচ্ছা, এছাড়া এমনি কোনো অসুবিধা নেই, না। তাই তো? বা বনের কোনো গাছ ডালপালা ভাঙা যাবে না, না, এটা তো আইন। মানে অশ্লীল কোনো কিছু দৃষ্টিকটি দুটো কিছু লোক করা যাবে না? টুকটাক ওদিনকার ভেঙে নিয়ে আসে, যে কেউ তাল পাতা ভাঙে নিয়ে আসে, কেউ একটা গোরান ডাল ভেঙে নিয়ে আসে, আচ্ছা, কেউ একটা খলসে ডাল ভেঙে নিয়ে আসে, বানি ডাল ভেঙে নিয়ে আসে, তো ওদিনকার কিছু বলে না, প্রশাসন দেখেও তো কিছু বলে না, যে ওরা এসছে দুজন এসছে
একদিনে আর ক্ষতি হবে। আর এতজন দর্শনার্থী কতজনকে এ করবে? হ্যাঁ, কিছু বলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে পুজোর বেশি দিন বাকি নেই। মোটামুটি এই নাম্বারে আপনাকে ফোন করলে মানে যোগাযোগ করতে পারবে, তাই তো? ভালো করে নিন, আমারটা তো ডবল হয়ে গেল। আচ্ছা, আরেকবার নাম্বারটা ভালো করে বলুন। 93 82 93 82 93 68 47। 93 68 47। আপনার নামটা কি যেন? তপন মন্ডল। তপন মন্ডল, বাড়ি হচ্ছে মইপির নগেনাবাদ। ব্যাস, এই নাম্বারে এই তপন জেঠুকে যোগাযোগ করবেন, সবকিছু ডিটেলসে বলে দেবেন। যদি মনে হয় যে না বেশি টাকা বলছে বা কম টাকা আপনারা বলবেন না, কেউ বেশি টাকা হয়তো হলে আপনারা সেটা বার্গেনিং করে নেবেন। ধন্যবাদ।